নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত পরীক্ষা 2026-এর আজকের ক্লাসে পরবর্তী জিকে প্র্যাকটিস সেট নাম্বার 13 নাম্বার নিয়ে আলোচনা করব। এর আগে অলরেডি আমরা 12টি প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করেছি এবং প্রতিটি প্রশ্ন তার সাথে ডিটেলস তথ্য নিয়ে তোমাদেরকে ক্লাস দিয়েছি, যার প্লেলিস্ট অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে নেবে এবং তোমরা যারা ফেসবুকে দেখছো এই পেজের মধ্যেও তোমরা সমস্ত ক্লাস পেয়ে যাবে পরপর। এবং যারা ফেসবুকে দেখছো অবশ্যই তোমরা পেজটিকে ফলো অবশ্যই করে রাখবে এবং সকলে লাইক শেয়ারটা করে দিও। টেলিগ্রামে যারা যুক্ত হওনি এখনও পর্যন্ত তোমরা সকলে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে, কারণ এখানে সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমরা পরপর পেয়ে যাবে। এছাড়া অল ইন্ডিয়া র্যাঙ্কার যে আমাদের অ্যাপ রয়েছে সেটাকে তোমরা ডাউনলোড করে রাখবে, কারণ ক্লাসের যে ফ্রি পিডিএফ সলিউশনের সাথে সেটা কিন্তু তোমরা অ্যাপের মধ্যে পেয়ে যাবে ফ্রি পিডিএফ সেকশানে। ঠিক আছে, তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। প্রথম যে প্রশ্ন রয়েছে, আর আজকের ক্লাসটি কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, অনেক প্রশ্ন রয়েছে গুরুত্বপূর্ণ, তার সাথে যে তথ্যগুলো নিয়েছি সেগুলো আরও বেশি তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রয়েছে। ঠিক আছে, চলো প্রথম প্রশ্ন শুরু হচ্ছে এখান থেকে। যথাক্রমে রাজতরঙ্গিনী এবং হর্ষচরিত এই গ্রন্থ দুটির রচয়িতা কে রয়েছেন? তোমরা সকলেই প্রায় জানো যে রাজতরঙ্গিনী এটি কিন্তু রচয়িতা হচ্ছেন কলহন, কারণ কলহনের যে রাজতরঙ্গিনী রয়েছে সেখান থেকে আমরা কাশ্মীরের ইতিহাসের কথা জানতে পারি। এবং হর্ষচরিত যেটা রয়েছে যার রচয়িতা হচ্ছে কে, এই বাণভট্ট। অপশান নাম্বার এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। হর্ষচরিতের রচয়িতা হচ্ছে বাণভট্ট। এছাড়া আরেকটা জিনিস মনে রাখবে, এই বাণভট্ট কিন্তু কাদম্বরী যে গ্রন্থ রয়েছে তারও কিন্তু রচয়িতা ছিলেন এই বাণভট্ট। তাছাড়া বাণভট্ট কে ছিলেন? বাণভট্ট কিন্তু হর্ষবর্ধনেরই সভাকবি ছিলেন এবং এই যে হর্ষচরিত সেটাই কিন্তু তার লেখা। ঠিক আছে, যেখানে হর্ষবর্ধনের জীবনী সম্পর্কে সম্পূর্ণ বর্ণনা আছে। এখানে অন্যান্য যে গ্রন্থ রয়েছে অন্যান্য, যার মধ্যে রয়েছে অর্থশাস্ত্র। এই যে অর্থশাস্ত্র রয়েছে সেটা হচ্ছে কৌটিল্য, চাণক্য বা বিষ্ণুগুপ্ত তোমরা বলতে পারো। পরীক্ষায় বিভিন্ন অপশান থাকে, যে অপশান থাকবে সেই অনুযায়ী তোমরা অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, তো চাণক্যেরই আর এক নাম হচ্ছে বিষ্ণুগুপ্ত বা আরেকটা নাম হচ্ছে কৌটিল্য। অর্থশাস্ত্র তারই লেখা। এবং ইন্ডিকা গ্রন্থটির রচয়িতা হচ্ছে কে? মেগাস্তিনিস। কিতাব উল হিন্দ এই গ্রন্থের রচয়িতা হচ্ছেন অলবেরনি। রামচরিত গ্রন্থের রচয়িতা সন্ধ্যাকর নন্দী এবং রামচরিত মানস এই গ্রন্থের রচয়িতা হচ্ছেন তুলসীদাস। তো এই দুটোর মধ্যে কনফিউশন হতে পারে, অবশ্যই ভালো করে জিনিসটা দেখে রাখবে। তো প্রতিটি প্রশ্ন কিন্তু ইম্পর্ট্যান্ট রয়েছে। পরবর্তী আমরা প্রশ্নে আসব। প্রশ্ন পরবর্তী বলা হয়েছে, মৌলিক কর্তব্য সংক্রান্ত সম্পর্কিত নিচের কোন বিবৃতিটি সঠিক নয়? তো এখানে চারটে বিবৃতি আমাদের এখানে দেওয়া হয়েছে। কি কি না, মোট মৌলিক কর্তব্যের সংখ্যা 11টি। এটা কি আছে? অবশ্যই বলবে। মোট যে আমাদের রয়েছে সেটা কিন্তু মৌলিক কর্তব্যের সংখ্যা কিন্তু বর্তমানে 11টিই রয়েছে। 51 নম্বর যে ধারা রয়েছে এখানে মৌলিক কর্তব্যের সাথে এটি সম্পর্কিত। হ্যাঁ, 51 নাম্বার যে আর্টিকেল রয়েছে সেটা মৌলিক কর্তব্যের সাথেই সম্পর্কিত। এবং 43তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটি অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই কি? ভালো করে বলবে। 43 নম্বর কিন্তু না, এখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে, এখানে কিন্তু আমাদের যে সংবিধান সংশোধনী হয়েছিল সেটা 43তম নয়, এটা হয়েছিল আমাদের কত? 42তম। তো 42তম যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করা হয়েছিল সেটা কত সালে হয়েছিল না 1976 সালে করা হয়েছিল 42 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যার মাধ্যমে মৌলিক কর্তব্যকে প্রথম যুক্ত করা হয়েছে। তো এখানে বলা হয়েছে কোন বিবৃতিটি সঠিক নয়, তাহলে আমাদের অপশান নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে সেই হিসাবে। এবং যে ডি নম্বর অপশানটা রয়েছে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, যে সংবিধানের অধ্যায় নম্বর 4-এর এ নাম্বার যে আর্টিকেল রয়েছে সেখানে কিন্তু এটি, অর্থাৎ অধ্যায় এতে, অর্থাৎ পার্টের কথা বলা হচ্ছে, এটা 4 নাম্বার পার্টের এতে কিন্তু এটি অন্তর্ভুক্ত রয়েছে, যেটা আর্টিকেল নাম্বার 51 নাম্বার আর্টিকেলে কিন্তু রয়েছে। তাহলে কতগুলো মৌলিক কর্তব্য বর্তমানে হলো? 11টি। প্রথম কত নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে যুক্ত করা হচ্ছে মৌলিক কর্তব্য? 42 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 সালে এটা যুক্ত করা হচ্ছে প্রথম 10টি। এবং এই যে 11তম মৌলিক কর্তব্য, পরবর্তীকালে আরেকটি আমাদের অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করানো হয়েছিল, সেটা কোনটা? সেটা হচ্ছে 86 নাম্বার সিএ অর্থাৎ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কিন্তু এখানে করানো হয়েছিল, যেটা 2002 সালে হয়েছিল, যার মাধ্যমে কিন্তু এই 11 নম্বর মৌলিক কর্তব্য যুক্ত হয়েছে। বর্তমানে 11টিই কিন্তু রয়েছে মৌলিক কর্তব্যের সংখ্যা। এবং তার সাথে মনে রাখবে এটা কিন্তু আমাদের 51 এবং পার্ট নাম্বার 4-এর এতে রয়েছে। এবং এটি কিন্তু আমাদের সোভিয়েত ইউনিয়নের যে সংবিধান রয়েছে ইউএসএসআর, এখান থেকে কিন্তু আমরা এই মৌলিক কর্তব্যটা নিয়েছি।
তার সাথে মনে রাখবে এই মৌলিক কর্তব্য সুপারিশ করেছিলেন একটি কমিটির অনুসারে, সেটা হচ্ছে কি না শরণ সিং কমিটি। এই শরণ সিং কমিটির সুপারিশের ভিত্তিতেই কিন্তু এই মৌলিক কর্তব্য অর্থাৎ এই যে আমাদের কমিটি রয়েছে এই কমিটির ভিত্তিতেই কিন্তু এটি তৈরি করা হয়েছিল। ঠিক আছে, এর সাথে আরেকটা জিনিস এখান থেকে প্রশ্ন আসে যে আমরা মৌলিক অধিকার কোনো রকমভাবে লঙ্ঘিত হলে তো সুপ্রিম কোর্টে যেতে পারি, তাহলে কি মৌলিক কর্তব্যর সাথে কোনো রকম যদি মানে সমস্যা হয় সেক্ষেত্রে কি আমরা সুপ্রিম কোর্টে যেতে পারবো? উত্তর হচ্ছে না, কারণ এটা হচ্ছে নন জাস্টিসেবল। ঠিক আছে, তো এটা কিন্তু জন্য আমরা কোনো রকম কোর্টে কিন্তু যেতে পারবো না। সুতরাং এই প্রশ্নের আমাদের উত্তর অপশান নাম্বার সি হয়ে যাবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন রয়েছে যে বিক্রমাদিত্য নামে পরিচিত ছিলেন নিচের কে? তো নিচের কে বিক্রমাদিত্য নামে পরিচিত ছিলেন? অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তিনি কিন্তু বিক্রমাদিত্য নামে পরিচিত ছিলেন। শুধু কি তাই না, এখানে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য নামে পরিচিত ছিলেন, তার সাথে তাকে সকারিও বলা হতো। ঠিক আছে, সকারি উপাধি ছিল কার? এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের। এই সময় মনে রাখবে এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় কিন্তু একজন চীনা পরিব্রাজক ভারতে এসেছিলেন যার নাম হচ্ছে ফা হিয়েন। ফা হিয়েন তিনি কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে এসেছিলেন এবং ফো কো কি এই যে গ্রন্থ রয়েছে এটা হচ্ছে এই ফা হিয়েনের রচনা, তার লেখা গ্রন্থ। এবং মনে রাখবে এটাও যে তার সময় কিন্তু শকরা অ্যাটাক করেছিল, তিনি কিন্তু সেটাকে প্রতিহত করেছিলেন, তাই জন্যই কিন্তু তাকে সকারি উপাধিটি দেওয়া হচ্ছে। ঠিক আছে, ইনার সম্পর্কে এইটুকু জেনে রাখবে। এবং অপশান এখানে অনেক রয়েছে, যেমন এখানে সমুদ্রগুপ্ত সম্পর্কে তো তোমরা জানোই যে ইনাকে কিন্তু ভারতের নেপোলিয়ান বলা হয়ে থাকে, কবিরাজ নামে খ্যাত রয়েছেন সমুদ্রগুপ্ত। এবং এই সম্পর্কিত আমরা এই যে উপাধিগুলো রয়েছে সেগুলো একটু ভালো করে দেখে নিই। ফার্স্টে রয়েছে সমুদ্রগুপ্ত, যাকে কবিরাজ বলা হয়, ভারতের নেপোলিয়ান বলা হয়। এবং সমুদ্রগুপ্ত সম্পর্কে দেখে রাখবে তিনি কিন্তু গুপ্ত বংশের গুরুত্বপূর্ণ একজন শাসক রয়েছেন। প্রথম চন্দ্রগুপ্ত, তার উপাধি ছিল মহারাজাধিরাজ। এই উপাধিটি কার ছিল না প্রথম চন্দ্রগুপ্তের। বিন্দুসারের উপাধি ছিল অমিত্রাঘাত বা শত্রু হত্যা। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ রয়েছে। তার সাথে রয়েছে সম্রাট কনিষ্ক। কনিষ্ককে বলা হয়ে থাকে দ্বিতীয় অশোক উপাধি ছিল সম্রাট কনিষ্কের। এবং হর্ষবর্ধন, যিনি কিন্তু শিলাদিত্য এবং পঞ্চগৌড়েশ্বর এই উপাধি কিন্তু ধারণ করেছিলেন। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ রয়েছে যেগুলো উপাধি সম্পর্কে, প্রতিটি কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। তো এগুলো সব কিছু তোমরা দেখে রাখবে। পরের প্রশ্ন রয়েছে এডিবি এর ফুল ফর্ম অর্থাৎ পূর্ণরূপ কী হবে? তো এডিবি যেটা হচ্ছে আমাদের কি, এটি একটি বলতে পারো ব্যাংকের নাম রয়েছে, যেটা হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এটি হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক অর্থাৎ এডিবি, যেটি প্রতিষ্ঠিত হয়েছিল 1966 সালে। 1966 সালে এটি প্রতিষ্ঠিত হয় এবং এর প্রতিষ্ঠার মূল উদ্দেশ্যই ছিল যে এশীয় অঞ্চলে, এটা আমরা দেখতেই পাচ্ছি যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক মানে কি, মানে এশিয়াকে ডেভেলপ অর্থাৎ উন্নয়ন করার জন্যই যে ব্যাংক তৈরি হচ্ছে সেটাই হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এর উদ্দেশ্যই হচ্ছে এশীয় অঞ্চলে যে সমস্ত দেশগুলো রয়েছে সেই সমস্ত দেশগুলির আর্থসামাজিক উন্নয়নকে আরও কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া। এবং তার সাথে মনে রাখবে এর হেডকোয়ার্টার পরীক্ষায় কিন্তু চলে আসে এই আমাদের এর এডিবি যেটা রয়েছে, যার হেডকোয়ার্টার অবস্থান করছে ফিলিপিন্সের ম্যানিলা শহরে। ম্যানিলাতে অবস্থান করছে এর হেডকোয়ার্টার। এখান থেকে এটুকুই আমাদের জানতে হবে, যেটা ফিলিপাইন্সে অবস্থান করছে। পরের প্রশ্ন রয়েছে অধীনতামূলক মিত্রতার নীতি কে প্রবর্তন করেছিলেন? তো অধীনতামূলক মিত্রতার নীতি প্রবর্তন করেছিলেন কে? লর্ড ওয়েলেসলি। ওয়েলেসলি এটি কত সালে চালু করেন? লর্ড ওয়েলেসলি 1798 সালে এই অধীনতামূলক মিত্রতার নীতি চালু করেছিলেন। এবং এই নীতি প্রথম গ্রহণ করেছিলেন কে? না, প্রথম গ্রহণ করেছিলেন কিন্তু হায়দ্রাবাদের নিজাম। এটাও পরীক্ষায় চলে আসে। এবং লর্ড ডালহৌসি আমরা অপশানে দেখতে পাচ্ছি, লর্ড ডালহৌসিকে কী বলা হয়ে থাকে? হায়দ্রাবাদের নিজাম এটি প্রথম গ্রহণ করেছিলেন 1798 সালে। ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতার নীতি চালু করেছিলেন। লর্ড ডালহৌসি, যাকে কিন্তু ভারতের রেলপথের জনক বলা হয়ে থাকে, কারণ তিনি বোম্বে থেকে থানে দীর্ঘ 21 মাইল যে রেলপথের পথ রয়েছে সেটাকে কিন্তু প্রথম তিনি চালু করেছেন, এই জন্য তাকে কিন্তু বলা হচ্ছে ভারতের রেলপথের জনক। এর সাথে কিন্তু আমাদের দেখতে হবে আরও কিছু গুরুত্বপূর্ণ রয়েছে যেগুলো আমরা দেখে নেব। ফার্স্টেই রয়েছে সত্য বিলোপ নীতি। হ্যাঁ, এটাও মনে রাখতে হবে যে লর্ড ডালহৌসি কিন্তু সত্য বিলোপ নীতি কিন্তু চালু করেছিলেন এবং যে সাতারা রাজ্য রয়েছে সে কিন্তু প্রথম কিন্তু এই নীতি অনুযায়ী তিনি সাতারা রাজ্যটিকে কিন্তু অধিগ্রহণ করেছিলেন। ঠিক আছে, সত্য বিলোপ নীতি। পরবর্তী রয়েছে চিরস্থায়ী বন্দোবস্ত। চিরস্থায়ী বন্দোবস্ত এটা প্রবর্তন করেছিলেন কে? লর্ড কর্নওয়ালিস এটি প্রবর্তন করেছিলেন।
নেক্সট রয়েছে সতীদাহ প্রথা রদ করেছিলেন কে? না লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা তিনি রদ করেন। লর্ড লিটনের সময় কি হয়েছিল? দেশীয় মুদ্রণ যন্ত্র আইন এটি কিন্তু আনা হয়েছিল লর্ড লিটনের টাইমে। ভার্নাকুলার যে প্রেস অ্যাক্ট রয়েছে সেটাই কিন্তু আনা হয়েছিল এই লর্ড লিটনের সময়। এবং লর্ড কার্জনের সময় হয়েছিল কি? না বঙ্গভঙ্গ। তো অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে প্রতিটি প্রশ্ন, যেটা কিন্তু হয়েছিল 1905 সালে বঙ্গভঙ্গ এবং এটি রদ হয় 1911 দিকে। তো প্রতিটি কিন্তু ইনফরমেশন আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে তোমাদের সকল বন্ধুদের মধ্যে যারা এই সমস্ত এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছে। পরবর্তী আমাদের যে প্রশ্ন রয়েছে, যেখানে বলা হয়েছে SEBI অর্থাৎ সেবি, সেবি সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? ভালো করে দেখবে। বলা হয়েছে সেবি, সেবিটা কি আগে আমাদের জানতে হবে। এই সেবি হচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এই সেবিটি কিন্তু 1988 সালে এটি গঠন করা হয়েছিল, 1988-তে, ঠিক আছে। তো এটা সম্পর্কে মনে রাখবে, এটি কিন্তু আমাদের সংবিধানের বিধিবদ্ধ একটি সংস্থা রয়েছে এবং তার সাথে মনে রাখবে এই সেবি যার হেডকোয়ার্টার কিন্তু অবস্থান করছে মুম্বাইতে, ঠিক আছে। আমি একটু ইনফরমেশন দিয়ে রাখলাম। সেবিটা আসলে কি? না সেবি হচ্ছে আমাদের যে রেগুলেট করে থাকে স্টক মার্কেট, এটাই কিন্তু সমস্ত কিছু নির্ধারণ করে এই সেবি, মানে কন্ট্রোল করে থাকে এক কথায় সেবি। তো এখানে আমাদের বলা হয়েছে প্রথমে কি অপশান রয়েছে, বর্তমানে এটি একটি অবিধিবদ্ধ সংস্থা, তাহলে এটা তো হবেই না, আমি তো বললাম এটা একটি বিধিবদ্ধ সংস্থা রয়েছে। সুতরাং কোনটি সঠিক নয়? অবশ্যই অপশান নাম্বার এ কিন্তু একদম সঠিক নয়। অপশান নাম্বার বি একদম সঠিক রয়েছে। 1992 সালে এটি বিধিবদ্ধ সংস্থায় পরিণত হয়, এটাও একদম সঠিক রয়েছে। 1988 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু 1992 সালে এটি বিধিবদ্ধ সংস্থায় পরিণত হয়েছে এবং 6 জন সদস্য দ্বারা এটি পরিচালিত হয়, এটিও কিন্তু একদম সঠিক রয়েছে। এবং এটার হেডকোয়ার্টার মহারাষ্ট্রের মুম্বাইতে অবস্থান করছে। অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে আমাদের ভারতের এবং এখানকার যে শেয়ার বাজারের যে স্বচ্ছতা এবং সুরক্ষা বিনিয়োগকারীদের কিন্তু দিয়ে থাকে এই সেবি, ঠিক আছে। এখানে দুটো এক্সচেঞ্জ রয়েছে, বোম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, দুটোকেই কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে সেবি। চলো পরের প্রশ্নে আসি। আচ্ছা, এখানে দেওয়া রয়েছে, একটু একটু দেখে রাখবে, ফুল ফর্মটা ভালো করে দেখবে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, যেটা প্রতিষ্ঠিত হচ্ছে 1988 সালে এবং এটি আইনে স্বীকৃতি লাভ করছে 1992 সালে। সদর দপ্তর এর মুম্বাইতে রয়েছে এবং বর্তমান প্রধান কে রয়েছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, তুহিন কান্ত পান্ডে বর্তমানে কিন্তু সেবি এর প্রধান রয়েছেন এবং এর মূল কাজ কি? আমি যেটা বললাম যে শেয়ার বাজারকে নিয়ন্ত্রণ করাই হচ্ছে এর প্রধান এবং গুরুত্বপূর্ণ কাজ। দেখো এখানে যে সমস্ত ইনফরমেশান দিয়েছি এগুলো কিন্তু অলরেডি আমাদের রাজ্যে অন্যান্য এক্সাম সহ আমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে, কারণ এখান থেকে এই ধরনের প্রশ্নই কিন্তু বিগত বছরে অন্যান্য এক্সামে কিন্তু এসেছে। সুতরাং এইগুলোই কিন্তু আমাদের পড়তে হবে। পরের যে প্রশ্ন রয়েছে, বলা হয়েছে এক্স, এখানে এক্স বলতে এখানে যে কোনো একজন ব্যক্তি নাম বলতে পারো। তো এক্স তার জীবন ধারণের জন্য চেন্নাইতে কাজ করার স্বাধীনতা ব্যবহার করে। তো এই ধরনের স্বাধীনতা ভারতের সংবিধানে কোন ধারায় প্রদান করা হয়েছে? তো এখানে আমরা বুঝতে পারছি, আমরা যে কোনো জায়গায় জীবন ধারণের জন্য যে কোনো কাজ করার যে স্বাধীনতা, এটা কত নম্বর ধারা থেকে পাই? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 19 নম্বর আর্টিকেল রয়েছে। 19 নম্বর আর্টিকেলের বিভিন্ন ভাগ রয়েছে, তার মধ্যেই পড়ছে এটি। তো এটা কিন্তু আমাদের 19 নম্বর আর্টিকেলের মধ্যে পড়ে যাচ্ছে আমাদের স্বাধীনতার অধিকার। তো অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে কাজ করা স্বাধীনতার অধিকার, যেটা 19-এর মধ্যেই পড়ছে। এবং মনে রাখবে আমাদের সংবিধানে টোটাল 6টি কিন্তু বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা রয়েছে। এর আগে 7টি ছিল, যেখানে সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়েছে। এবং সম্পত্তির অধিকার বর্তমানে কিন্তু রয়েছে কোথায়? না 300 রয়েছে সম্পত্তির অধিকার, যেটা একটা লিগাল রাইট হিসেবে রয়েছে। আর 6টি কিন্তু আমাদের সংবিধানে বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা রয়েছে। দেখো এই ধরনের ক্লাসই কিন্তু আমাদের প্রয়োজন রয়েছে এবং কন্টেন্ট, তার জন্য কিন্তু তোমাদের বলে রাখি, সংবিধানের আমরা যে পিডিএফটি তোমাদেরকে দিয়েছি সেই পিডিএফের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে পরপর সংবিধানের সমস্ত জিনিসটা আমরা কিন্তু সাজিয়ে দিয়েছি। তোমাদেরকে এক নজরে আমি একটু দেখিয়ে দিতে পারি এখনই। দেখো তোমাদের পিডিএফটা দেখানোর আগে তোমাদের বলে রাখি, এই যে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে এটাকে তোমরা ডাউনলোড করে রাখবে এবং এখানকার যে ফ্রি পিডিএফ সেকশন আছে এখানে চলে যাবে। সেখানে কিন্তু তোমরা ক্লাসের যে পিডিএফ উইথ সলিউশন, যেমন আজকের ক্লাসের পিডিএফের যে পিডিএফটা, সেটাও কিন্তু তোমরা এখানেই পেয়ে যাবে, ঠিক আছে। এবং তার সাথে পেইড পিডিএফ সেকশানে সমস্ত গুরুত্বপূর্ণ পিডিএফ রয়েছে, যেমন প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র থেকে শুরু করে সংবিধানের গুরুত্বপূর্ণ যে এখানে দেওয়া রয়েছে সংবিধানেরটাও, তো অবশ্যই তোমরা সেটা পেয়ে যাবে। এবং এখানে ভারতের সংবিধান, ভারতের ইতিহাস এবং স্ট্র্যাটেজিকে, এই তিনটে বিশেষ করে এই পেইড পিডিএফের মধ্যে এই তিনটেই হচ্ছে তোমাদের এক্সামের জন্য বিশেষ করে গুরুত্বপূর্ণ রয়েছে, তোমাদের যারা পঞ্চায়েতের জন্য পরীক্ষার্থী রয়েছে তাদের সকলের জন্য।
দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ ভারতের সংবিধানের এটা কমপ্লিট কিন্তু পিডিএফ রয়েছে, একদম অল্প পেজের মধ্যে, অর্থাৎ 81টা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে ভারতের সংবিধান, যেখানে গুরুত্বপূর্ণ সমস্ত তথ্য এখানে আমরা দিয়ে রেখেছি, যেখানে একদম গণপরিষদ থেকে শুরু করে যে গণপরিষদে অধিবেশনগুলো হয়েছিল সেখান থেকে শুরু করে ভারতের যে সংবিধানে গুরুত্বপূর্ণ যে ধারা, যে পার্টগুলো রয়েছে সেই পার্টগুলো দিয়েছি, শিডিউল রয়েছে, গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার, কর্তব্য থেকে শুরু করে যা যা রয়েছে মানে সম্পূর্ণটা এখানে কিন্তু দেওয়া রয়েছে। এবং এখানে প্রস্তাবনা থেকে শুরু হয়েছে ফার্স্টে, তোমরা এটা অ্যাপের মধ্যে গেলে তোমরা ডেমো পাবে, সেই ডেমো পিডিএফে ভালোভাবে সেটা বুঝতে পারবে তোমরা। এবং এখানে আমরা শেষের দিকে যদি চলে আসি না, শেষের দিকে কিন্তু গুরুত্বপূর্ণ আমরা ওয়ান লাইনার প্রশ্নোত্তর রেখেছি। এই ওয়ান লাইনার প্রশ্নে প্রশ্ন রয়েছে, তার নিচে উত্তর রয়েছে, এবং তার নিচে কিন্তু অতিরিক্ত তথ্য প্রোভাইড করেছি, যেমনটা আমরা ক্লাসে করে থাকি। তো এই জিনিসটা করলে তোমাদের কিন্তু জিনিসটা আরও ক্লিয়ার হবে এবং রিভিশনের জন্য এটা বেশি হেল্প হয়ে যাবে। অর্থাৎ তোমরা যদি এই টোটাল এখানে 300-র ওপর প্রশ্ন রয়েছে, এটা টোটালটা যদি কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু তোমাদের কোনো প্রশ্ন হয়তো বাদবে না, আটকাবে না। তো পরীক্ষার জন্য যা যা তোমাদের পরীক্ষায় আসে সব কিছু কিন্তু ভারতের সংবিধানের সব এখানে দেওয়া রয়েছে 81টা পেজের মধ্যে। এছাড়া অন্য একটি গুরুত্বপূর্ণ পিডিএফ রয়েছে স্ট্যাটিক জিকে। তার আগে তোমাদের যদি কোনো রকম সমস্যা হয় বা তোমাদের যদি প্রয়োজন হয় তো তোমরা পিডিএফের জন্য এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারো। এখানে তোমরা স্ট্যাটিক জিকে দেখতে পাচ্ছ, স্ট্যাটিক জিকেটা তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আছে, কারণ এখানে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ যে ছোটো ছোটো যে টপিকগুলো রয়েছে, যেমন গুরুত্বপূর্ণ ক্যাপিটাল রয়েছে, কারেন্সি রয়েছে, এছাড়া পশ্চিমবঙ্গ সম্পর্কিত বিভিন্ন দেখা গেল নদী তীরবর্তী শহর রয়েছে, ছদ্মনাম, স্টেডিয়াম, খেলোয়াড়, ঠিক আছে, বিভিন্ন খেলার সাথে যুক্ত যারা ব্যক্তি রয়েছে, ঠিক আছে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এই ধরনের সম্পূর্ণ যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো পরীক্ষায় চলে আসে, যেগুলো আমরা অন্যান্য জায়গায় পাই না বা মিস করে ফেলি, সেই সম্পূর্ণ সব কিছু এখানে 126টি পেজের মধ্যে কিন্তু কমপ্লিট করা রয়েছে, যেখানে 120টার ওপর টপিকের সংখ্যা রয়েছে স্ট্যাটিস্টিকের। তো অবশ্যই তোমরা কিন্তু এটা নিতে পারবে, অল ইন্ডিয়া র্যাঙ্কার্স অ্যাপে তোমরা পেইড সেকশানে কিন্তু সেখানে পেয়ে যাবে। আর সেখানে ডেমো সহ অল ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে এই পিডিএফ সম্পর্কে। যদিও তোমাদের সমস্যা হয় তাহলে কিন্তু ওই যে নাম্বারটি দেওয়া রয়েছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারো। তো চলো এবার আমরা পরবর্তী প্রশ্নে দেখি। পরেরটা বলা হয়েছে যে বিশ্ব বাণিজ্য সংস্থা অর্থাৎ ডব্লিউটিও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এটি পূর্বে যে নামে পরিচিত ছিল সেটি কোনটা? তো ডব্লিউটিও একটি সংস্থা, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, যেখানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন অর্থাৎ বাণিজ্য সংস্থা রয়েছে, এবং এটির যে আগের যে সংগঠন ছিল সেটা হচ্ছে গ্যাট, জিএটিটি। জিএটিটি এর ফুল ফর্ম কী রয়েছে? জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড। এটি কিন্তু 1948 থেকে 94-এর মধ্যে কার্যকর ছিল, এবং পরবর্তীকালে কিন্তু এই 1995 সালে ডব্লিউটিও এটিকে কিন্তু চালু করা হয়, অর্থাৎ এটিকে কিন্তু ফাউন্ডেশন এটা করা হয়েছিল, অর্থাৎ প্রতিষ্ঠিত করা হয়েছিল ডব্লিউটিও রূপে, ঠিক আছে, মানে গ্যাটটাই পরবর্তীকালে রিপ্লেস করা হয়েছে ডব্লিউটিও অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে। এবং এখানে রয়েছে এফএও, এটিও হচ্ছে আমাদের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন রয়েছে, এবং ইউনিসেফ তো তোমরা জানো, যেখানে চিলড্রেন এমার্জেন্সি ফান্ড রয়েছে এটি। তো এই সম্পর্কে আমরা পরবর্তীতে দেখব। এখানে কিন্তু যে ফুল ফর্মটা রয়েছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এটি দেখবে বিশ্ব বাণিজ্য সংস্থা, যেটি প্রতিষ্ঠিত হয়েছিল 1 জানুয়ারি 1995 সালে, এবং আগে এটির নাম ছিল কি? গ্যাট, জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড। এর হেডকোয়ার্টার অবস্থান করছে সুইজারল্যান্ডের জেনিভা শহরে। জেনিভা সুইজারল্যান্ড হেডকোয়ার্টার পরীক্ষায় বারবার আসে। এবং বর্তমানে এই ডব্লিউটিওর হেড বা প্রধান কে রয়েছেন? নাগোজি অকনজো আইবেলা, তিনি কিন্তু বর্তমানে রয়েছেন এর প্রধান। অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে, তার টেনিওর কিন্তু বাড়ানো হয়েছে, এবং বর্তমানে যদি বলা হয় ডব্লিউটিওর সদস্য সংখ্যা কত রয়েছে, তাহলে 164, 164টি সদস্য দেশ রয়েছে এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সাথে যুক্ত, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন কি দেখি। পরেরটিতে বলা হয়েছে অর্থ বিল উপস্থাপন করা হয় কোথায়? তো অর্থ বিল যেটা রয়েছে সেটা উত্থাপন করা হয়ে থাকে কোন জায়গায়? অবশ্যই আমরা সকলেই জানি যে অর্থ বিল শুধুমাত্র লোকসভাতে কিন্তু উপস্থাপন করা যেতে পারে, এবং কোনো বিল অর্থ বিল কিনা সেটাও কিন্তু একমাত্র চেক করার ক্ষমতা রয়েছে লোকসভা স্পিকারের, অর্থাৎ লোকসভা স্পিকারই কিন্তু ডিসাইড করবে কোন বিলটি অর্থ বিল এবং কোনটি নয়, ঠিক আছে। তো বর্তমানে লোকসভা স্পিকার কে রয়েছেন? ওম বিড়লা বর্তমানে রয়েছেন তিনি। এবং মনে রাখবে যে অর্থ বিল এটি ভারতের সংবিধানে কত নম্বর আর্টিকেলে রয়েছে? 110 নম্বর আর্টিকেলের মধ্যে অন্তর্গত রয়েছে এই অর্থ বিল, অর্থাৎ মানি বিল সম্পর্কে, ঠিক আছে। এবং এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কে নেবে? লোকসভা স্পিকার নেবে। তার সাথে মনে রাখবে যে শুধুমাত্র রাষ্ট্রপতির সুপারিশেই কিন্তু লোকসভায় এই অর্থ বিলকে উপস্থাপন করা যেতে পারে। কি বললাম? রাষ্ট্রপতির সুপারিশেই কিন্তু লোকসভাতে অর্থ বিলকে আনা যেতে পারে।
এবং যদি এটাকে রাজ্যসভায় নিয়ে যেতে হয়, রাজ্যসভাতেও তো এটাকে পাস করাতে হবে না, তো এখানে কিন্তু রাজ্যসভা 14 দিন কিন্তু এটাকে আটকে রাখতে পারবে, তার বেশি কিন্তু নয়। এটাও কিন্তু পরীক্ষায় চলে আসে, এটা মনে রাখবে এটা। তো এইটুকু আমাদের ছিল। তো আরেকটা জিনিস আমাদের পরীক্ষায় আসে, বাজেট, তাই না? বাজেট কিন্তু আমাদের সংবিধানে নেই। এখানে কিন্তু বলা ছিল কি অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তোমরা বলবে আমাদের তো বাজেট পেশ হয়েছে অলরেডি আমাদের রাজ্যে, তো তোমরা বলবে এই যে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এটা ভারতের সংবিধানে কত নম্বর আর্টিকেলে আছে, ঠিক আছে? এটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। এটা হোমওয়ার্কের কোশ্চেন থাকছে। পরের প্রশ্ন, বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থান করছে? তো বন্দিপুর অভয়ারণ্য যেটি অবস্থান করছে ভারতের কর্ণাটক রাজ্যে, কর্ণাটকে অবস্থান করছে বন্দিপুর। তো এখানে কিন্তু প্রজেক্ট টাইগারও রয়েছে, তার সাথে কিন্তু মনে রাখবে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান এটি কিন্তু আসামে অবস্থান করছে। আচ্ছা, তোমাদের বলে রাখি এই যে বন্দিপুর যেটা বললাম এটা কিন্তু জাতীয় উদ্যান হিসাবে 1974 সালে কিন্তু এটা ঘোষণা করা হয়েছে, ঠিক আছে? এটাও কিন্তু মনে রাখবে। তো আমরা এখানে দেখে নিই যে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান যেটা আসামে অবস্থান করছে এবং একশৃঙ্গ গন্ডারের জন্য কিন্তু বিখ্যাত রয়েছে কাজিরাঙ্গা। কানহা জাতীয় উদ্যান এটি ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থান করছে এবং মধ্যপ্রদেশে কিন্তু আমাদের ন্যাশনাল পার্কের সংখ্যা রয়েছে অনেকটাই বেশি, সব থেকে সর্বাধিক বলতে পারি। গির জাতীয় উদ্যান এটি কিন্তু অবস্থান করছে ভারতের গুজরাটে অবস্থান করছে এবং এশীয় সিংহের জন্য গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে এই গির জাতীয় উদ্যান এবং এখানকার এশীয় সিংহের আবাসস্থল আমরা বলতে পারি, যেটা গুজরাটে অবস্থান করছে। এবং রণথাম্বার জাতীয় উদ্যান রয়েছে যেটা রাজস্থানে অবস্থান করছে এবং জিম করবেট জাতীয় উদ্যান যেটা হচ্ছে ভারতের প্রথম ন্যাশনাল পার্ক যেটা উত্তরাখণ্ডে অবস্থান করছে। এবং ভারতের প্রথম যে প্রজেক্ট টাইগার সেটাই কিন্তু চালু হয়েছিল এই জিম করবেট ন্যাশনাল পার্ক থেকে, কত সালে? 1973 সালে। সেটাও কিন্তু পরীক্ষায় চলে আসে এবং আমাদের ভারতের যে রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত সুন্দরবন এটাও কিন্তু 1973 সালে কিন্তু স্থান পায় প্রজেক্ট টাইগারের আন্ডারে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন রয়েছে কি, নাগার্জুন প্রকল্প, নাগার্জুন সাগর প্রকল্প এটা কোন নদীতে অবস্থান করছে? তো নাগার্জুন সাগর প্রকল্প এটা তো অবস্থানই করছে আমাদের কৃষ্ণা রিভারের ওপর, তাই না? এবং এটি কিন্তু আমাদের বৃহত্তম সেচ একটি প্রকল্প রয়েছে। তার সাথে মনে রাখবে এটি কোন রাজ্যের মধ্যে পড়ছে? এটি কিন্তু তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ সীমান্তেই অবস্থান করছে, সুতরাং দুটো রাজ্যের মধ্যেই পড়ছে এটা। এর সাথে আর কি কি আমাদের গুরুত্বপূর্ণ যে প্রকল্পগুলো রয়েছে, যার মধ্যে হীরাকুদ প্রকল্প। তোমরা মনে রাখবে হীরাকুদ যে বাঁধ রয়েছে এটা হচ্ছে আমাদের ভারতের দীর্ঘতম বাঁধ যেটা উড়িষ্যার মহানদীর উপর রয়েছে এবং এই উড়িষ্যার মহানদীর উপরই হীরাকুদ প্রকল্পটাও অবস্থান করছে। ভাগড়ানাঙ্গাল প্রকল্প এটা ভারতের শতদ্র নদীর ওপর অবস্থান করছে এবং এটি কিন্তু পাঞ্জাব বা হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থান করছে এটা। এবং এই যে ভাগড়ানাঙ্গাল রয়েছে এটা কিন্তু বৃহত্তম বাঁধও রয়েছে ভাগড়ানাঙ্গাল বাঁধ ভারতে। তার সাথে তেহরি বাঁধ, তেহরি বাঁধ কিন্তু রয়েছে, এটাও কিন্তু আমাদের ভাগীরথী নদীর উপর রয়েছে এবং উত্তরাখণ্ডের যে তেহরি বাঁধ প্রকল্প রয়েছে এটা উত্তরাখণ্ডে অবস্থান করছে। এবং সর্দার সরোবর প্রকল্প রয়েছে যেটা নর্মদা নদীর উপর অবস্থান করছে গুজরাটের। নেক্সট ফারাক্কা ব্যারেজ এটা কিন্তু গঙ্গা নদীতে অবস্থান করছে এবং এটি আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে। তো পুরোটাই কিন্তু ইম্পর্ট্যান্ট রয়েছে যেগুলো এখানে তোমাদের দেখানো হচ্ছে এবং আগামী দিনে যে সমস্ত এক্সাম তোমরা দেবে সেই সমস্ত এক্সামের জন্য এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। আর এখানে যে সমস্ত তথ্য তোমরা দেখতে পাচ্ছ এই সমস্ত তথ্য সহ আরও অন্যান্য ডিটেলস এগুলো কিন্তু সব স্ট্যাটিক জিকের মধ্যে আমরা দিয়ে রেখেছি, যে পিডিএফটা তোমাদের দেখালাম সেখানে কিন্তু সম্পূর্ণটাই দেওয়া রয়েছে। তোমরা অবশ্যই এই পিডিএফটা সকলে কিন্তু নিয়ে নেবে। এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছ মিনামাটা রোগ, এখানে কোন রোগের জন্য কোন দূষণের ফলে কোন রোগ হয়ে থাকে বা ভিটামিন সম্পর্কিত বা ভাইরাস সংক্রান্ত রোগ, ব্যাকটেরিয়া সংক্রান্ত সমস্ত কিছু দেওয়া রয়েছে। 120টার ওপর টপিকের সংখ্যা রয়েছে ওখানে, ঠিক আছে, যেটা 126টা পেজের মধ্যে কমপ্লিট আছে। যাই হোক তোমরা দেখে নিও। আমাদের পরের প্রশ্ন রয়েছে মিনামাটা রোগ এটি যার কারণে হয়ে থাকে, অর্থাৎ মিনামাটা রোগটি কিন্তু হয়ে থাকে পারদ দূষণের ফলে, অর্থাৎ পারদ মিশ্রিত জল পান করলে কিন্তু আমরা এই ধরনের রোগ লক্ষণ দেখতে পাই, ঠিক আছে। এর সাথে মনে রাখবে এই যে 1956 সালে কিন্তু জাপানের মিনামাটা শহরে এটি প্রথম দেখা গিয়েছিল। কোথায়? জাপানের মিনামাটা শহরে এটি দেখা গিয়েছিল 1956-তে। এর ফলে কিন্তু আমাদের যে শারীরিক যে স্নায়ুতন্ত্র রয়েছে, নার্ভাস সিস্টেম রয়েছে, এটা ব্যাপকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এই রকম দূষণের ফলে। এছাড়া এখানে একটা অপশান রয়েছে, দেখো অপশান নাম্বার ডি, যেখানে কিন্তু কি রয়েছে মিথাইল আইসোসায়ানাইড। এখান থেকে কী প্রশ্ন হতে পারে না, আমাদের যে মধ্যপ্রদেশের ভোপালের যে গ্যাস দুর্ঘটনা হয়েছিল সেখানে গুরুত্বপূর্ণ দায়ী গ্যাস সেটা কোনটা? সেটাই হচ্ছে এই MIC, মিথাইল আইসোসায়ানাইড, ঠিক আছে। অবশ্যই তোমরা বলবে যে এই দুর্ঘটনাটা কত সালে হয়েছিল, ঠিক আছে। চলো আমরা এই সম্পর্কিত আরও বেশি গুরুত্বপূর্ণ যেগুলো আছে, মানে যা যা পরীক্ষায় আসে সেকটা এক নজরে এখানে দিয়ে দিয়েছি। যেমন ইটাই এই রোগ লক্ষণটি হয়ে থাকে কিসের জন্য? না ক্যাডমিয়াম দূষণের ফলে। আর ক্যাডমিয়ামের যে সংকেত রয়েছে সেটা হচ্ছে CD। ব্ল্যাক ফুট ডিজিজ এটা হয়ে থাকে আর্সেনিক দূষণের ফলে, AS যার সংকেত।
পরবর্তী রয়েছে ব্লু বেবি সিনড্রোম। এটি কিন্তু নাইট্রেটের ফলে হয়ে থাকে, নাইট্রেট দূষণের ফলে হয়ে থাকে ব্লু বেবি সিনড্রোম। এই রোগ লক্ষণটি দেখা যায়। NO3 হচ্ছে যার সংকেত। পরবর্তী ডিসলেক্সিয়া। ডিসলেক্সিয়া এটি কিন্তু আমাদের সীসা বিষক্রিয়ার জন্য হয়ে থাকে এবং সীসার যে সংকেত পরীক্ষায় চলে আসে অনেকবার, তো পিবি রয়েছে, এটি কিন্তু সীসার সংকেত এবং সীসা দূষণের জন্যই এই ডিসলেক্সিয়া রোগটি হয়ে থাকে। পরবর্তী রয়েছে অ্যাসবেস্টোসিস। অ্যাসবেস্টোসিস যেটা হচ্ছে সেটা বেস্ট এর গুঁড়োর দূষণের কারণে কিন্তু এটি হয়ে থাকে অ্যাসবেস্টোসিস। অবশ্যই কিন্তু যে কটা আমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ সবকটা এখানে দিয়ে দিয়েছি, এর বাইরে আর কোনো কোশ্চেন কিন্তু তোমাদের আসে না। বেশিরভাগ ওই মিনামাটাটাই দেয় এবং এটাই দেয়, তার সাথে এই যে তিনটে দেওয়া হয়েছে প্রথম তিনটেই বেশিরভাগ প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও তোমরা, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন রয়েছে ইউআরএল এর সম্পূর্ণ অর্থ কী রয়েছে। তো ইউআরএল এর ফুল ফর্ম হয়ে যাবে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এই যে ইউনিফর্ম রিসোর্স লোকেটর রয়েছে এটি কি? এটি হচ্ছে ওয়েবসাইটের ঠিকানা আমরা বলতে পারি বা অ্যাড্রেস বলতে পারি ওয়েবসাইটের। এবং আমরা যে সমস্ত প্রোটোকল ব্যবহার করি, যেমন HTTP, HTTPS, এগুলোকে কী বলা হয়? এগুলো হচ্ছে বিভিন্ন ডোমেনের নাম। কি বললাম? যদি প্রশ্ন আসে যে নিচের মধ্যে কোনটি একটি ডোমেনের নাম রয়েছে, তাহলে হচ্ছে ওই যে HTTP বা HTTPS ডবল স্ল্যাশ বলে আমরা শুরু করি, ওগুলো হচ্ছে ডোমেন। এবং এর সাথে মনে রাখবে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে এই যে আমাদের ইউআরএল, এটি আবিষ্কার করেছেন কে? এটি কিন্তু আবিষ্কার করেছিলেন টিম বার্নার্স-লি। টিম বার্নার্স-লি তিনি কিন্তু এটি আবিষ্কার করেন 1994-তে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন আমরা দেখি। এখানে আরও এক্সট্রা তোমাদের দিয়ে রেখেছি যেগুলো পরীক্ষায় আসে ফুল ফর্ম, যেমন HTTP, যার ফুল ফর্ম রয়েছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। ঠিক আছে, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল রয়েছে এর ফুল ফর্ম। এবং র্যাম এটি কিন্তু রয়েছে, যেটা ফুল ফর্ম রয়েছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যেটা হচ্ছে র্যামের ফুল ফর্ম রয়েছে। এবং রম যেটা রয়েছে সেটা হচ্ছে রিড অনলি মেমোরি। এই দুটো ইম্পর্টেন্ট। তার সাথে পিডিএফ, আমরা যে পিডিএফগুলো দিচ্ছি বা বিভিন্ন পিডিএফ যেগুলো দেখতে পাচ্ছ, এর ফুল ফর্মটা কি? এর ফুল ফর্ম হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট হচ্ছে পিডিএফ এর ফুল ফর্ম। এবং HTML এর ফুল ফর্ম রয়েছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এই সম্পূর্ণটাই কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, আর এই দুটোই কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট, অলরেডি কিন্তু চলে এসেছে এগুলো, ঠিক আছে, বিভিন্ন এক্সামে এসেছে। পরবর্তী প্রশ্ন রয়েছে কোন বছরে প্রথম শিল্পনীতির প্রকল্প গ্রহণ করা হয়? তো প্রথম যে শিল্পনীতির প্রকল্প এটা গ্রহণ করা হয়েছিল 1948 সালে। 1948 সালের এপ্রিল মাসে প্রথম ভারতের যে শিল্পনীতি সেটা গ্রহণ করা হয়েছিল। এবং 1956 সালের দ্বিতীয় শিল্পনীতিকে ভারতের অর্থনৈতিক সংবিধান বলা হয়। 1956 সালের দ্বিতীয় শিল্পনীতি নেওয়া হয়েছিল, সেই নীতিকেই বলা হচ্ছে ভারতের অর্থনৈতিক সংবিধান। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখি। নেক্সট রয়েছে দার্শনিকের উল এর রাসায়নিক নাম কি? তো দার্শনিকের উল এর রাসায়নিক নাম কি হয়ে যাবে? অবশ্যই হয়ে যাবে যে জিঙ্ক অক্সাইড। অপশান নাম্বার সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এবং এর সংকেতটাও যদি পরীক্ষায় থাকে সেটা হচ্ছে ZNO। ZNO এটি কিন্তু সাদা রঙের পাউডারের মতো দেখতে লাগে। মানে তোমরা দেখবে যে দস্তা যেটা রয়েছে বা জিঙ্ক রয়েছে, যেটা এই ধাতুটাকে যখন আমরা বাতাসে পোড়ানো হয়ে থাকে আর কি, বাতাসে যখন পুড়িয়ে থাকি, তখন কিন্তু এটা সাদা মানে ছায়ের মতো হয়ে যায় আর কি বলতে গেলে। তো এটাকেই বলা হচ্ছে দার্শনিকের উল। ZNO, জিঙ্ক অক্সাইড এটাকে আমরা বলতে পারি। ঠিক আছে, ওই যে সাদা যে ধোঁয়া আকারে আর কি যেটা হচ্ছে সেটাকে, ওই গ্যাসটাকে। এর সাথে আরও কিছু তোমরা এগুলো মনে রাখবে যার রাসায়নিক সংকেত এবং নাম কিন্তু পরীক্ষায় আসে। যেমন পোড়াচুন রয়েছে, পোড়াচুন যেটা কুইকলাইম নামে পরিচিত রয়েছে, তার রাসায়নিক নাম হচ্ছে কি না ক্যালসিয়াম অক্সাইড, CaO। তো ক্যালসিয়াম অক্সাইড পোড়াচুন রয়েছে, সেটা হচ্ছে কুইকলাইমের। পরবর্তী রয়েছে কলিচুন। কলিচুনের কি রয়েছে না ক্যালসিয়াম হাইড্রক্সাইড রয়েছে। ব্লিচিং পাউডার রয়েছে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। নেক্সট রয়েছে আমাদের খাবার সোডা রয়েছে বেকিং সোডা, যেটার রাসায়নিক নাম রয়েছে আমাদের সোডিয়াম বাইকার্বনেট। এবং কাপড় কাচার সোডা বা ওয়াশিং সোডা যেটা রয়েছে সেটা হচ্ছে সোডিয়াম কার্বনেট। তো এই সমস্তগুলো অবশ্যই মনে রাখবে, এগুলোও কিন্তু পরীক্ষায় আসে, গুরুত্বপূর্ণ রয়েছে। পরবর্তী যে প্রশ্ন রয়েছে, বলা হয়েছে মুসি ও ভীমা এই দুটি কোন নদীর উপনদী রয়েছে? তো নিচের কোন নদীর উপনদী রয়েছে? মুসি এবং ভীমা এগুলি কিন্তু হচ্ছে কৃষ্ণা নদীর উপনদী রয়েছে। পরবর্তী প্রশ্ন, আচ্ছা মহানদী সম্পর্কে তো তোমরা জানো যে মহানদীর ওপর রয়েছে আমাদের যে দীর্ঘতম বাঁধ রয়েছে যেটা উড়িষ্যার মহানদীর ওপর। এছাড়া কাবেরী কিন্তু এটাকে মনে রাখবে যে দক্ষিণ ভারতের পবিত্রতার দিক থেকে যদি বলা হয় তাহলে কিন্তু পবিত্রতার দিক থেকে দক্ষিণ ভারতের গঙ্গা নামে পরিচিত রয়েছে কাবেরী।
এবং ব্রহ্মপুত্রতে জলধারণ ক্ষমতা সবথেকে বেশি রয়েছে 2900 কিলোমিটার, যার আমাদের দৈর্ঘ্য রয়েছে। ব্রহ্মপুত্রের জলধারণ ক্ষমতা বেশি রয়েছে এবং ব্রহ্মপুত্রের উপর অবস্থান করছে যে মাজুলি নদীবাঁধ বলতে পারো তোমরা, নদীদ্বীপ, সেটা হচ্ছে আসামেই অবস্থান করছে মাজুলি। ঠিক আছে, পরের প্রশ্ন রয়েছে, ভারতের সংবিধানে 24 নম্বর ধারা উল্লেখ রয়েছে কিসের সাথে? তো ভারতের সংবিধানের যে 24 নম্বর ধারা রয়েছে এটি কিসের সাথে সম্পর্কিত রয়েছে? শিক্ষার সাথে, জীবন, ব্যক্তিগত স্বাধীনতার সাথে? না। তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে শিশুদের কারখানা ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ নিষিদ্ধ করা, এটার সাথে যুক্ত রয়েছে 24 নম্বর আর্টিকেল, যেখানে বলা হয়েছে 14 বছরের কম বয়সী কোনো শিশুকে যেন কোনো রকম মানে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ করা যাবে না। এটাকে কিন্তু বলা রয়েছে আমাদের 24 নম্বর সাংবিধানিক আর্টিকেলে। এছাড়া মনে রাখবে এখানে দেখো অপশান নাম্বার ডিতে রয়েছে পণ্যরূপে মানুষের যে কেনাবেচা এবং বেগার খাটানো এগুলোকে নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। এটা কত নম্বর আর্টিকেলে আছে? এটাও কিন্তু আমরা 23 নম্বর আর্টিকেল থেকে এটাকে আমরা জানতে পারি। এবং 24 নম্বরে তো খনিক 14 বছরের কম কোনো শিশুকে এখানে নিয়োগ করা যাবে না, সেটা এখান থেকে জানতে পারছি। এছাড়া দেখো জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার কথা বলা হয়েছে, এটাও কিন্তু আমরা জানতে পারছি 21 নম্বর আর্টিকেল থেকে। তার সাথে এখানে এই 21 নম্বর আর্টিকেলেই কিন্তু রাইট টু প্রাইভেসিও পড়ে যাচ্ছে। ঠিক আছে, আর শিক্ষার অধিকার যেটা বলছে 21-এর এ নাম্বার আর্টিকেল থেকে আমরা শিক্ষার অধিকারটা পাচ্ছি। তো এই সম্পূর্ণ গুরুত্বপূর্ণ ছিল, এগুলো সবই আমাদের ইম্পর্টেন্ট, কোনোটাই বাদ দেওয়া যাবে না। পরের প্রশ্ন রয়েছে, কোন দুটি দেশকে 49তম প্যারালাল লাইন পৃথক করছে? এই যে 49তম প্যারালাল লাইন, এটি কিন্তু আমাদের সবথেকে দীর্ঘতম সীমারেখা বলতে পারো। ঠিক আছে, তো এটি কোথায় অবস্থান করছে? এটি ইউএসএ এবং কানাডাকে পৃথক করে দিচ্ছে এই 49তম প্যারালাল লাইন, যেটা হচ্ছে সবথেকে দীর্ঘতম সীমান্ত রেখা। এবং এই যে লাইনটা রয়েছে না, এই লাইনটা যে দুটো সাগরকেও আবার তোমরা বলতে পারো পৃথক করছে, একটা হচ্ছে প্রশান্ত মহাসাগর আর একটা হচ্ছে আটলান্টিক মহাসাগর, এই লাইনটাই। পরবর্তী রয়েছে, আমরা কিছু গুরুত্বপূর্ণ দেখে নেব, যেমন ভারত এবং পাকিস্তানের মাঝখানে রেডক্লিফ রয়েছে, কারণ হেনরি রেডক্লিফ তিনি কিন্তু এটা বিভাজন করেছিলেন, শুধু এটা ভারত এবং পাকিস্তানের মধ্যে নয়, ভারত এবং বাংলাদেশের মধ্যেও রয়েছে, ছিল এটা। ঠিক আছে, রয়েছে। তো এটাকে কিন্তু করেছিল সেই সময় রেডক্লিফ, তার জন্য এটাকে সিরিল রেডক্লিফ, যার জন্য এটাকে রেডক্লিফ লাইন বলা হচ্ছে। শুধু তাই নয়, ভারত এবং পাকিস্তানের মধ্যে এলওসিও রয়েছে। ঠিক আছে, লাইন অফ কন্ট্রোল। এবং ভারত এবং বাংলাদেশের মধ্যে রয়েছে, সেটা হচ্ছে 3 বিঘা করিডোর, এটা মনে রাখবে। আর ম্যাকমোহন লাইন যেটা রয়েছে, 3 বিঘা করিডোর রয়েছে বাংলাদেশের সাথে। আর বাংলাদেশের সাথে তো তোমরা জানো যে সবথেকে দীর্ঘতম সীমারেখা রয়েছে, যেটা 4096 কিলোমিটার রয়েছে। আর ম্যাকমোহন লাইন, এটা দেখবে এটা হচ্ছে ভারত এবং চীনের সাথে। শুধু ম্যাকমোহন লাইন নেই ভারত এবং চীনের সাথে, ভারত এবং চীনের সাথে এলএসিও রয়েছে, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এলএসি। এবং ডুরান্ড লাইন যেটা রয়েছে, সেটা পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে রয়েছে। আর 38তম প্যারালাল লাইন রয়েছে উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে। তার সাথে আমরা আরেকটা জিনিস মিস করে ফেলছি, সেটা হচ্ছে পকপনালি ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে রয়েছে। এবং ঠিক তার মাঝখানে রয়েছে মান্নার উপসাগর, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। তো প্রতিটাই কিন্তু আমাদের এক্সামের জন্য এগুলো ইম্পর্টেন্ট রয়েছে। তোমাদের যা যা ইনফরমেশান দিচ্ছি, কোনো কিছু তোমরা যেন মিস করবে না। তোমাদের এই সিরিজটি শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকবে, যতদিন তোমাদের এক্সাম না হচ্ছে আমি ততদিন কিন্তু এটা করিয়ে যাব। অবশ্যই তোমরা সকলে কিন্তু এগুলো নোট ডাউন করে রাখবে, অথবা তোমাদের তো পিডিএফ আমরা শেয়ার করেই দিচ্ছি। পিডিএফটা অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপে পেয়ে যাবে। এছাড়া এই ক্লাসের যে পিডিএফ তোমরা যারা ফেসবুকে দেখছো, তাদের যদি সমস্যা হয়, তোমরা অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে প্রপারভাবে প্লেলিস্ট কিন্তু পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো তার জন্য ইউটিউব চ্যানেলটা একটু ফলো করবে। পরের প্রশ্ন, ফুটবল খেলায় যে কার্ড দেখিয়ে খেলোয়াড়দের সতর্ক করা হয় সেটা কোনটা? তো ফুটবল খেলায় খেলোয়াড়দের যে আমাদের বর্তমানে কিন্তু ফিফা চলছে, প্রতি 4 বছরের অন্তরালে যে খেলাটি হয়ে থাকে। এবং এখানে মনে রাখবে যে ফুটবল খেলায় যে কার্ডটি দেখিয়ে খেলোয়াড়দেরকে সতর্ক করা হয়ে থাকে, সেটি হচ্ছে হলুদ কার্ড। এবং মনে রাখবে 2টি হলুদ কার্ড দেখানোর অর্থ হচ্ছে একটা লাল কার্ডের সমান। ঠিক আছে, এটাও মনে রাখবে। এবং এই যে হলুদ কার্ড রয়েছে, সেটা কিন্তু খেলোয়াড়দের সতর্ক করার জন্য ব্যবহার করা হচ্ছে। এবং তার সাথে মনে রাখবে যে লাল কার্ড যদি কোনো খেলোয়াড়কে দেখানো হয়, সেটা কিন্তু তাকে মাঠ থেকে, তার মানে তাকে সরে যেতে বলছে আর কি। ঠিক আছে, লাল কার্ডের অর্থ হচ্ছে এটাই। এই দুটো একটু মনে রাখবে। পরবর্তী আমরা দেখব, একজন বিখ্যাত নৃত্যশিল্পী হিসেবে এবং ওড়িশার প্রথম ব্যক্তি যিনি 2000 সালে পদ্মবিভূষণ পুরস্কারে সম্মানিত হয়েছেন এবং পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন, তিনি কোথাকার? ওড়িশার ক্লাসিক্যাল ড্যান্সের সাথে যুক্ত মহান কেলুচরণ মহাপাত্র। অপশান নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হবে। এবং এর সম্পর্কিত আরও প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষায় চলে আসে। এছাড়া এই যে কেলুচরণ মহাপাত্র সম্পর্কে তোমরা মনে রাখবে, তিনি কিন্তু পদ্মবিভূষণ, এই পদ্মবিভূষণটা কি? সেটা হচ্ছে আমাদের সর্বোচ্চ যে নাগরিক পুরস্কার, সেটা হচ্ছে ভারতরত্ন পুরস্কার। তারপরে সেকেন্ড যে পজিশন আসছে, সেটা হচ্ছে পদ্মবিভূষণ। এবং তিনি এই পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন সাল 2000 সালে।
ঠিক আছে, 2000 সালে তিনি পদ্মবিভূষণ পাচ্ছেন এবং তার ঠিক পরবর্তী তৃতীয় সর্বোচ্চ পুরস্কার সেটা হচ্ছে আমাদের পদ্মভূষণ, যেটা তিনি 1989 সালে পেয়েছেন। 1989 সালে পেয়েছেন, সবকটা মনে রাখবে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবং তিনি পদ্মশ্রী, যেটা আমাদের পরবর্তী হাইয়েস্ট রয়েছে, সেটা হচ্ছে তিনি পেয়েছেন 1972-এ। এই কটা তোমরা মনে রাখবে। তার সাথে মনে রাখবে তিনি কিন্তু মধ্যপ্রদেশ সরকার যেটা প্রদান করে থাকে সেটা হচ্ছে কি, মধ্যপ্রদেশ সরকার প্রদান করে থাকে কালিদাস সম্মান, এই কালিদাস সম্মানও তিনি কিন্তু পেয়েছেন। আর একটা জিনিস যে তোমাদের পরীক্ষায় দিয়ে দেয় যে ওড়িশা এটা কোন রাজ্যের ক্লাসিক্যাল ড্যান্স, এটা হচ্ছে ওড়িশার ক্লাসিক্যাল ড্যান্স, তার সাথে যুক্ত হচ্ছে কেলুচরণ মহাপাত্র হচ্ছে বলতে পারো এর বিখ্যাত বিখ্যাত একজন, ঠিক আছে, তার গুরু বলতে পারো, এই ওড়িশি ড্যান্সারের গুরু বলতে পারো কেলুচরণ মহাপাত্রকে। তার সাথে এই যে অন্যান্য অপশান যেটা দেখতে পাচ্ছ, প্রভাত সোয়াইন, গঙ্গাধর প্রধান রয়েছেন, মায়াধর রাউত, ইনারা সকলে কিন্তু কী রয়েছেন, এই ওড়িশি ড্যান্সের সাথেই যুক্ত, অর্থাৎ এই চারজনই কিন্তু ওড়িশি ড্যান্সার, ঠিক আছে। তো প্রতিটা জিনিস কিন্তু ইম্পর্ট্যান্ট রয়েছে, এখান থেকে প্রশ্ন আমাদের আসবেই। আর টোটাল যদি ক্লাসিক্যাল ড্যান্সারের কথা বলা হয়, টোটাল 8টা রয়েছে। কী কী রয়েছে আমি একটু বলেও দিচ্ছি। সবথেকে প্রাচীনতম হচ্ছে ভারতনাট্যম, যেটা আমরা তামিলনাড়ুতে দেখতে পাবো। কেরালায় আমরা দুটো পাবো, একটা হচ্ছে আমাদের কী রয়েছে, কথাকলি রয়েছে, এবং একটি রয়েছে মোহিনীঅট্টম, দুটোই হচ্ছে কেরালাতে। অন্ধ্রপ্রদেশে কুচিপুড়ি পাবো, যেটা কুচিলাপুরম গ্রাম থেকে উৎপত্তি হয়েছে অন্ধ্রপ্রদেশে। তার সাথে ওড়িশায় পাচ্ছি আমরা ওড়িশি ড্যান্স, মণিপুরে পাচ্ছি মণিপুরি ড্যান্স, এবং উত্তর ভারতে আমরা পাচ্ছি একটা, সেটা হচ্ছে কি নর্দার্ন ইন্ডিয়া, বিশেষ করে আমরা উত্তরপ্রদেশে দেখতে পাবো, সেটা হচ্ছে কত্থক, যেমন বিরজু মহারাজ, সীতারা দেবী, এনারা যুক্ত আছেন। এবং তার সাথে মনে রাখবে যে আসামে কিন্তু আমরা পাচ্ছি কি সাত্রিয়া, যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের একদম নিউয়েস্ট, বা 2000 সালে এটাকে ফরমেশন করা হয়েছিল সাত্রিয়া, এটা হচ্ছে আসাম থেকে পাচ্ছি। আর এখানে আর কিছুই নেই, টোটাল এই কটাই তোমাদের বলে দিলাম, এই টোটাল এই কটাই ছিল, 8টা ছিল। এবং তার সাথে ছৌ যেটা চলে আসে, ছৌটা কি আছে, ছৌ হচ্ছে একটা সেমি ক্লাসিক্যাল ড্যান্স, যেটা আমরা পশ্চিমবঙ্গে দেখতে পাই, উড়িষ্যায় দেখতে পাই এবং ঝাড়খণ্ডে দেখতে পাই, ঠিক আছে। তো এক্সট্রার মধ্যে আর কিছু তোমরা এগুলো দেখে রাখবে। টোটাল ওড়িশি ড্যান্সের যে নামগুলো আমরা এখানে দিয়েছি সবকটা এখানে দিয়ে দিয়েছি, যেমন কেলুচরণ মহাপাত্র রয়েছেন, সংযুক্তা পানিগ্রাহী, সোনার মানসিং, মাধবী মৃদুগল রয়েছেন, ডোনা গাঙ্গুলি রয়েছেন, কুমকুম মোহান্তি, সুজাতা মহাপাত্র, এছাড়া রয়েছেন ইলিয়ানা কী রয়েছে, সিটারিস্টি, ইনি কিন্তু রয়েছেন, তার সাথে রঞ্জন দানি রয়েছেন এবং শবদ আহমেদ। তোমাদের কিন্তু পরীক্ষা যেগুলো আসবে আমি সেগুলো একটু বলে দিচ্ছি। কেলুচরণ মহাপাত্র মনে রাখবে, সোনাল মানসিং মনে রাখবে, সংযুক্ত পানিগ্রাহী, মাধবী মৃদুগলটাও মনে রাখবে। তার সাথে এই যে মোহান্তি রয়েছে দুটো, একটা কুমকুম মোহান্তি, আর এখানে মনে রাখবে এই যে ইলিয়ানা সিটারিস্টি রয়েছেন। এই কটা মোটামুটি যে কটা দাগিয়েছে এই কটা, তাও এই নামটাও তোমাদের মনে রাখার দরকার নেই, ঠিক আছে, প্রথম 6টা মুখস্থ রাখবে তাহলেই হবে। তো এই পর্যন্ত ছিল আজকের ক্লাসটি। তো কেমন লাগলো অবশ্যই তোমরা সেটা কমেন্ট সেকশানে সকলে জানাবে। তো ধন্যবাদ সকলকে ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য, এবং তোমরা অবশ্যই কিন্তু লাইক এবং শেয়ারটা করে দিও, তার মাধ্যমে তোমরা আমাকে ধন্যবাদ জানাতে পারো, লাইক আর শেয়ারের মাধ্যমেই, ঠিক আছে। আর সাবস্ক্রাইব করে রাখবে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল, ফলো করে রাখবে এই পেজটিকে, যাতে হারিয়ে না যায়, কারণ এই চ্যানেলটাতে তোমরা অনেক ক্লাস কিন্তু পাবে ফ্রিতে, মানে ম্যাক্সিমাম ক্লাস কিন্তু তোমরা ফ্রিতেই পাবে, একদম কোনো টেনশন নেই। তার সাথে মনে রাখো যে পরবর্তী যে তোমাদের ম্যাথের যে প্র্যাকটিস সেট রয়েছে সেটা কিন্তু আসছে, ঠিক আছে, ম্যাথের ভালো ভালো প্রশ্ন এবং তার সাথে দারুণ সলিউশন নিয়ে আমি চলে আসছি এই চ্যানেলে, ঠিক আছে। তার জন্য ফলো করে রাখবে। আর অবশ্যই এই যে ক্লাসের পিডিএফটা সেটা কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্কার্স, তার জন্য অ্যাপটা রয়েছে, সেটা ডাউনলোড করবে। সেখানে ফ্রি পিডিএফ সেকশানে তোমরা পিডিএফ পেয়ে যাবে, ক্লাসের পিডিএফটা। এবং এই যে নাম্বারটি দেখতে পাচ্ছ এটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, তো এই নাম্বারে যোগাযোগ করতে পারো যাদের পিডিএফ নিতে কোনো সমস্যা হচ্ছে, ঠিক আছে। যেগুলো তোমাদের দেখে, যেমন স্ট্যাটিক জিকে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে এবং সংবিধান, এই দুটো পিডিএফই কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং দুটোর মধ্যে আমি কমপ্লিট ম্যাক্সিমাম জিনিস দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এখানে অন্যান্যর মধ্যে রয়েছে, দেখো সামনে রেলওয়ে গ্রুপ ডি এক্সাম রয়েছে, তার জন্য সায়েন্সটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট রেলের গ্রুপ ডির জন্য, এবং কারেন্ট অ্যাফেয়ার্সও ইম্পর্টেন্ট রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা পেয়ে যাচ্ছ, এছাড়া আমরা প্রতি সপ্তাহের যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা আজকেই প্রথম দিয়েছি, আজকের ক্লাসটা অবশ্যই তোমরা দেখবে যারা দেখোনি, আজকের সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস সেটা কিন্তু দিয়ে দিয়েছি। এবং এখানে কিন্তু তোমরা পরবর্তী দেখতে পাচ্ছ এনটিপিসি 2020-21 থেকে শুরু করে একদম 2026 পর্যন্ত যে কটা এক্সাম হয়েছে সমস্ত এক্সামের জিকে কোশ্চেনগুলো তোমরা পেয়ে যাবে অ্যাপের মধ্যে। এছাড়া ইতিহাস, সংবিধান এবং স্ট্যাটিক জিকে যেমনটা তোমাদের বললাম, এগুলো সবই তোমরা পাবে। পঞ্চায়েতের জন্য স্পেশাল যে নোটস সেটাও কিন্তু তোমরা পাবে, তোমাদের নোটিফিকেশানটা আসুক, এটা আসতে যা দেরি, তারপর কিন্তু পরপর তোমরা সমস্ত নোটসগুলো পরপর পেয়ে যাবে, অ্যাপের মধ্যেই পাবে সব, ঠিক আছে। তার জন্য অ্যাপটা ডাউনলোড করে রাখবে এবং অন্যান্য সমস্ত কিছুই তোমরা এখানে পেতে থাকবে। তো
তো এই পর্যন্ত ছিল তোমাদের জানানোর। কেমন লাগলো অবশ্যই তোমরা সেটা জানাবে, এবং আরও কিছু তোমাদের জন্য যদি করতে পারি সেটা অবশ্যই সেটা কমেন্ট সেকশনে তোমরা অবশ্যই জানাতে পারো, তোমাদের যদি কোনো কিছু প্রয়োজন থাকে। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সকলকে।